এবার দেখাবো আপনাদের সীমান্তে ফের আক্রান্ত বিএসএফ। জলপাইগুড়িতে বিএসএফ পাচারকারী সংঘর্ষ। কাঁটাতার কেটে ভারতে ঢোকে পাচারকারীরা, গরু পাচার করতে রাজগঞ্জে বাংলাদেশি পাচারকারীরা। সেই সময় বাধা দেয় বিএসএফ, আর তখনই হামলা চালায় বাংলাদেশি পাচারকারীরা। শান্তনুর সঙ্গে কথা বলবো, আরো আপডেট জানবো। শান্তনু, ঠিক কি হয়েছিল পরিস্থিতি? দেখো, অনেক রাতে কিন্তু গরু পাচারকারীদের একটি দল কিন্তু সীমান্তের কাঁটাতার কেটে কিন্তু ভারত ঢোকার চেষ্টা করেছিল এবং তারা অনেকটা ঢুকেও পড়েছিল ভারতীয় গ্রামে। সেখান থেকে বেশ কয়েকটি গরু নিয়ে যখন তারা ফের বাংলাদেশে ফিরে যাচ্ছিল, সেই সময় কিন্তু বাধা দেয় বিএসএফ জওয়ানরা। সেই সময় বিএসএফ জওয়ানদের উপর চড়াও হয় বাংলাদেশি দুষ্কৃতীরা এবং তাদের হামলায় কিন্তু একজন বিএসএফ জওয়ান জখম হন। এরপর বিএসএফ এর তরফে পাল্টা বাধা দেওয়ার চেষ্টা করা হয়, গুলি চালানো হয়। তাতে একজন বাংলাদেশি গরু পাচারকারী মৃত্যু হয়েছে এবং আজ সকালে তাকে মৃতদেহ কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং সীমান্ত এলাকায় কিন্তু নজরদারি আরো বাড়িয়ে দিয়েছে বিএসএফ সূত্রে যেটা খবর, যে 10 থেকে 15 জনের দুষ্কৃতী দল কিন্তু কাঁটাতারে বেড়া কেটে রাতের অন্ধকারে তারা ভারতে ঢুকেছিল এবং ভারতীয় সংলগ্ন যে গ্রাম রয়েছে কুকুরজান এলাকায়, সেই এলাকায় ঢুকে কিন্তু বেশ কয়েকটি গরু নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন বিএসএফ জওয়ানরা। তাদেরকে প্রথমে বাধা দিলে পরে কিন্তু তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, বিএসএফ জওয়ানদেরকে ঘিরে ধরে একের পর এক আক্রমণ চালায়। তাতে একজন বিএসএফ জওয়ান জখম হন। এরপরে কিন্তু গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ, তাতেই কিন্তু একজন জখম হন, পরে তার মৃত্যু হয়েছে। কিন্তু বাকি যারা ছিল তারা কিন্তু বাংলাদেশের সীমান্ত সেই কাঁটাতারের বিচ্ছিন্ন অংশ দিয়ে কিন্তু পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় কিন্তু পুরো নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে বিএসএফ। এই এলাকায় আর কেউ আহত অবস্থায় বা নিহত অবস্থায় পড়ে রয়েছে কিনা তার জন্য খানা তল্লাশি চলছে এবং যে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকায় আপাতত যারা বাংলাদেশি নাগরিকরা রয়েছেন তাদের এলাকার থেকে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, বা এপাটে যারা ভারতীয় রয়েছেন তাদের যে সীমান্ত সংলগ্ন এলাকায় চাষাবাদ রয়েছে সেখানটায় আপাতত কিন্তু চাষাবাদ বন্ধ রাখতে বলেছে বিএসএফ, কারণ সেই এলাকা জুড়ে তল্লাশি চলছে। আপাতত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ। অশান্ত পদ্মা পাড়ে কি ছড়াচ্ছে জঙ্গি জাল। ঢাকা থেকে পাকড়াও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 3 সদস্য, আর তারপরই দুপুরে ঢাকার রাস্তায় ওই জঙ্গি সংগঠনের মিছিল। পুলিশ মিছিল আটকালে ধুমধুমার। এরই মধ্যে আবার মুজিব ভাষণ স্মরণ করে আক্রমণে মুজিব কন্যা। হাসিনা নিশানায় ফের ইউনূস। অস্থির বাংলাদেশ। ইউনূস জামানায় একাধিক জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে পদ্মা পাড়ে। এবার রাজধানী ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিছিল। বৃহস্পতিবার রাতেও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 3 সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশ। রাতে জঙ্গিদের গ্রেপ্তারি, তারপরে এদিন ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। পুলিশ মিছিল আটকালে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। তখন জমায়েতকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্যাসের শেল ফাটা এবং স্ট্যান্ড গ্রেনেড ছোড়ে। মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বাংলাদেশের রাজধানীর রাজপথে। এর আগে ইউনূস জামানায় একাধিক জঙ্গিকে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে অন্যতম আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী। এবার ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিছিল। শুক্রবার 7ই মার্চ 1971 সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান। গত বছর পর্যন্ত দিনটি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে। দিনটি ছিল জাতীয় ছুটির তালিকাভুক্ত। ইউনূস জামানায় 7ই মার্চের ছুটি বাতিল করা হয়েছে। মুজিবের সেই ভাষণ স্মরণ করে এদিন মুজিব কন্যা শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে। সেই বার্তায় ইউনূস জামানায় পাকিস্তান প্রেমকে নিশানা করে তোপ দেখেছেন শেখ হাসিনা। চক্রান্তের মধ্য দিয়েই আজ বাংলাদেশে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস বাহিনীও দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। গত বছর বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলে। ধানমন্ডিতে ধ্বংস করে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন। শেখ হাসিনার সুধা সদনেও আগুন লুটপাট চলে। শুধুমাত্র ঢাকা নয়, দেশের বিভিন্ন অংশে ধ্বংস করা হয় মুজিবুরের ছবি, মুরাল। অনেক প্রতিষ্ঠানের ফলক থেকে সরিয়ে দেওয়া হয় মুজিবুরের নাম। এসবের বিরুদ্ধেও এদিনের অডিও বার্তায় তোপ শেখ হাসিনার। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস একে একে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে
মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিচ্ছে একের পর এক। কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের নামের পরিবর্তে কুখ্যাত স্বাধীনতা বিরোধীদের নাম বসিয়েছে। গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনুস জমানায় লাগাতার অশান্তি। পদ্মাপাড়ে বারবার কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নয়াদিল্লি একাধিকবার ঢাকাকে কড়া বার্তা দিয়েছে। বাংলাদেশে তদারকি সরকারকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। তারপরেও সংখ্যালঘুদের উপর হামলা থামেনি। ফের একবার ঢাকাকে সংখ্যালঘু ইস্যুতে বার্তা নয়াদিল্লির। We have repeatedly underlined that it is the responsibility of the interim government of Bangladesh to protect the Hindus and other minorities as well as their properties and religious institutions. We expect Bangladesh to thoroughly investigate and bring all perpetrators of killings, arson and violence to justice. নিউজ 18 বাংলা। আসানসোলে জমি মাফিয়ার দৌরাত্ম্য, জমি মামলার তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। দেখা যাচ্ছে যে সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে নকল পাট্টা বানিয়ে। বার্নপুরের রেলের জমি, ইস্কোর জমি এভাবেই বিক্রি করে দেওয়া হয়েছে। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, এটা কিভাবে সম্ভব হলো? সরকারি জমি কারা বিক্রি করলো, কিনলোই বা কারা? দেখো, একেবারে এই জমি নরসিংদা মৌজাতে যে জমি রয়েছে সেই জমির যে স্থায়ী রেকর্ড, সেই রেকর্ড নেই ভূমি আর ভূমি সংস্কার দপ্তরের কাছে। আর এরই সুযোগ নিয়ে পরে জমি মাফিয়ারা সরকারি খাস জমিতে প্রথমে পাট্টার মাধ্যমে নিজের নামে, পরে সেই পাট্টা জমিতে যে খাস জমিকে নিজের নামে করেছিল সেই জমিকে অপর ব্যক্তিকে বিক্রি করা। একটা জমি নয়, এরকম একাধিক জমিতে জমি মাফিয়ারা নিজেদের প্রথমে নামে করে, তারপর একাধিক ব্যক্তিকে বিক্রি করা হয়। পৃথক একটি মামলার তদন্ত শুরু করে হীরাপুর থানার পুলিশ এবং হীরাপুর থানা পুলিশ তদন্ত নেমে জানতে পারে কি অন্য এক মৌজার জমির পাট্টাকে সে নিয়ে নেয়। এরপরে সেই জমির পাট্টাকে জাল বানানো হয় এবং তারপরেই একের পর এক জাল নথি তৈরি করা হয় আর সুযোগ নেওয়া হয়। কতদিন ধরে এই কারবার চলছিল দীপক? দেখো, পুলিশ সূত্রে জানা গেছে যে তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে নীলাশিল্পে এবং তাকে তারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কতদিন ধরে এই জাল বিস্তার করে রেখেছিল নীলাশিল, তা এখন জানার চেষ্টা চালাচ্ছে। এখন জিজ্ঞাসাবাদে করা হচ্ছে তাকে এবং পুলিশ জানতে পেরেছে যে একটি জমি নয়, একাধিক জমিতে কিন্তু নীলাশিল ঠিক একইভাবে জাল নথি বানিয়ে পড়ে সে নিজের নামে করা এবং পরে অপর ব্যক্তিকে বিক্রি করার এই চক্র কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। যেভাবে এত বিস্তীর্ণ এলাকার জমি বিক্রি করে দেওয়া হয়েছে, সেটা কি এক ব্যক্তির পক্ষে সম্ভব, নাকি এর পিছনে একটা বড়সড় চক্র রয়েছে? দেখো, এই মামলার যিনি আইনজীবী রয়েছেন তিনি জানাচ্ছেন কি এই জমি সরকারকে যে জমির জাল নথি তৈরি করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে এক ব্যক্তির কাছে কোনো দিকে সম্ভব নয়। এই জমি সংক্রান্ত যে ভুয়ো জমির নথি তৈরি করে বিক্রি করা হচ্ছে, এর পেছনে একাধিক মাথা এবং নীরজ সিংকে শুধু সামনে এসছে একটি পৃথক মামলার তদন্তে। যদি পুলিশ সঠিক পথে তদন্ত নিয়ে যায় তাহলে কিন্তু একাধিক ব্যক্তির নাম আসবে। কারণ হচ্ছে কি টান পড়েছে এই ব্যক্তিকে গ্রেফতার করা। অনেক ধন্যবাদ দীপক। এই মৌজার তাদের কারো কোনো মিউটেশন নেই, কারো কোনো খাজনা আমরা দিতে পারি না। সরকারিভাবে আমাদের কোনো জমি এইটা নেই। মন্ত্রী সাহেবের কাছে আবদার করেছিলাম যে আমাদেরকে সরকারিভাবে আমাদেরকে জমিগুলোকে দেওয়া হোক। ভূমি দপ্তরের কাছে কোনো রেকর্ড নেই বলে এরকম অনেক জমি হয়তো যে এই নীরজ কুমার সিংয়ের কাছে হয়তো মানে 10 বিঘা 15 বিঘা জমি হয়তো জাল দলিল দিয়ে সে নিয়ে রেখেছে। চাইবো ভূমি দপ্তরের কাছে যে এরকম ধরনের জমিগুলোকে চিহ্নিত করা হোক এবং করে তারা যেন সরকার যেন তার জমিগুলো নিয়ে নেয়। এই যে 2022 সালে যে দানপত্র যেটা দেখানো হচ্ছে, যে যখন এলো যার নামটা 2022 সালে, 2016 সালে মিউটেশনটা কিভাবে হলো, এইটাতে হীরাপুর থানা তখন তদন্ত শুরু করলো। এইটার পেছনে একটা বিরাট চক্র কাজ করছে। এর মধ্যে বিএলআর অফিসেরও কিছু যোগাযোগ আছে। নীরজ কুমার সিংকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।